আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানিয়া। শেখ হাসিনার পতন হলেও দেশ থেকে এখনও ফ্যাসিবাদ বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চূড়ান্ত বিজয় এখনও আসেনি। আর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অন্যদিকে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগে এনসিপির সদস্য সচিবের ব্রিফিং বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্ক বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ এখনো শেষ হয়নি। আমাদের সব দিক থেকেই সজাগ থাকতে হবে। প্রাথমিকভাবে একটা বিজয় অর্জন করেছি যে আপনার ফ্যাসিস্ট হাসিনা চলে গেছেন দেশ থেকে, কিন্তু দেশ থেকে কিন্তু ফ্যাসিবাদ যায়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফর শেষে সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। তো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে হুমায়ুন কবিরের সংবাদ সম্মেলনের সময় বিমানবন্দরে স্লোগান দিয়ে হট্টগোল করতে থাকেন এনসিপি নেতাকর্মীরা। তাদের থামতে বলায় সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন। এ ঘটনার জের ধরে গণমাধ্যম কর্মীরা জাতিসংঘ সফর ফেরত এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ব্রিফ বয়কট করেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে 10 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ত্যাগ করে। সফরকালে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠেছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সকালে ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ব্রিফ বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য ধারণ করার সময় এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে হট্টগোল করতে থাকেন। তাদের থামতে বলায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এনসিপি নেতাকর্মীরা। এদিকে এক বিবৃতিতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এনসিপি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 1 বছরের জন্য স্বামীর বাড়ি কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। ঢাকের বাদ্যে বিদায় জানানো হয় দেবীকে। স্বামী সংসারের কল্যাণ কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। ষষ্ঠী তিথিতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানিয়ে শুরু হয় শারদ উৎসবের। সপ্তমীতে চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। একে একে 5 দিন নানা উপাচারে পূজিত হন বিপত্তারিণী দুর্গা। দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গাপূজা। দিনের শুরু হয়েছিল দশমী বিহিত পূজার মধ্য দিয়ে। দেবীর কাছে বন্দনা জানিয়ে অঞ্জলি দেন ভক্তরা। এরপর ঢাকেশ্বরী মন্দিরে দর্পণ আর ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দশমীর আনুষ্ঠানিকতা। বিদায় বেলায় ভক্তদের মনে বেজে ওঠে বিষাদের সুর। মনটা খুব খারাপ হয়ে যায়, তবে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, মন থেকে প্রার্থনা যেন দেশ, আমরা, দেশের মানুষ, আমরা সবাই যেন খুব ভালো থাকি। যারা আছে সবাই ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য থাকুক, যাতে আগামী বছর আবার আমরা একত্রিত হতে পারি। অসুরি যে প্রভাবটা থাকে, রাগ, ক্রোধ, হিংসা বা বিদ্বেষ,
মূলত এটাকে বিসর্জন দেওয়াটাই বিজয়া দশমীর মূল উদ্দেশ্য বা তাৎপর্য। মহামায়া দেবীর চরণে সিঁদুর অর্পণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। একে অপরকে লাল সিঁদুরে রাঙিয়ে দেন। তাদের বিশ্বাস এই সিঁদুরের কল্যাণে জীবনসঙ্গীর মঙ্গল হবে। আমরা যেন সারা বছর শাখা সিঁদুর নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি। খুব আনন্দ লাগছে, মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরো দুঃখ লাগছে। মার কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবাই সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। এটা আসলেই কষ্টদায়ক, কিন্তু তারপরেও কিছু করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে। আজকের দিনে কামনা যেন মা আমাদের দেশ ও জাতির কল্যাণ কামনা করে আমরা যাতে সারা বছর সুস্থ থাকতে পারি, আসছে বছর আবার হবে। বিজয়া দশমীর দিনে ভক্তকুলের কামনা ছিল দুর্গতি নাশিনী দুর্গা পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অন্যায়, ছড়িয়ে দিবেন মঙ্গলের ছায়া। দেবী এবার মর্তে এসেছিলেন গজে চড়ে, আর কৈলাসে বিদায় নিলেন দোলাই করে। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দশভুজা দুর্গা কৈলাসে ফিরছেন, তাই তো ভক্তদের মাঝে বিষাদের রাগিনী। তবে এই বিদায়ে আছে পুনর্মিলনের আশ্বাসও। মঙ্গলময়ীর আশীর্বাদে সব অনাচারের অবসান ঘটবে, মানুষের মাঝে সৌহার্দ্য অটুট থাকবে, এই প্রত্যাশায় দেবী বিদায়ে ভক্তরা। এদিকে দশমীর আনুষ্ঠানিকতা দেখতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীর পূজা মণ্ডপে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীর সদরঘাটের বিনাস্মৃতি স্নানঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন খান। আলামিন, বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন নিয়ে কি বলছে ভক্তরা? এছাড়া প্রতিমা বিসর্জন কখন পর্যন্ত চলবে জানতে পেরেছেন কিনা? ফারিয়া, প্রতিমা বিসর্জন বিকেল থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যার দিকে চাপটা বাড়ে। আমরা দেখেছি যে ঢাকেশ্বরী মন্দির থেকে যে শোভাযাত্রা করে এই ঘাটে আসা হয়, সেই শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে সেখানে পৌঁছেছে এবং তারপর থেকে আমরা দেখছি যে তীব্র চাপ, একের পর এক প্রতিমা বিসর্জন করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন যে পূজা মণ্ডপ রয়েছে সব পূজা মণ্ডপের অধিকাংশ প্রতিমা কিন্তু পলাশী মোড় থেকে যে শোভাযাত্রাটি শুরু হয় সেই শোভাযাত্রায় গিয়ে মিলিত হয় এবং সেখান থেকে একে একে সবাই শোভাযাত্রা করে এই নবাববাড়ি ঘাটের কাছে যেখানে প্রতিমা বিসর্জন করার স্থান নির্ধারণ করা হয়েছে সেখানে পৌঁছে। আমরা দেখেছি সদরঘাট থেকেই, সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনাল এদিক দিয়েই প্রতিমাকে বহনকারী গাড়িগুলো প্রবেশ করে এবং সেই লাইনটি দীর্ঘ হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি লঞ্চ টার্মিনাল ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমরা সেই দৃশ্যটি দেখেছি। আমরা দেখেছি যে এখানে যারা প্রতিমা বিসর্জন করতে আসছেন তারা ছাড়াও কিন্তু অনেকেই, বিশেষ করে সনাতন ধর্মাবলীর অনেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা বিসর্জন দেখার জন্য এখানে এসে জড়ো হয়েছেন। সবার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেবী দুর্গা তার স্বামী বাড়ি কৈলাস থেকে যে সুবার্তা নিয়ে এসেছেন হাতিতে চড়ে, সেই সুবার্তাটি যেন আগামী 1 বছর বজায় থাকে এবং মানব জীবন যেন সুখ শান্তিতে ভরে ওঠে, সেই প্রত্যাশার কথা তারা বলেছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু কয়েকটি প্রতিমা একসাথে যখন করা হয় একটি নৌকাতে, তারপরে নৌকাটি ছেড়ে দেওয়া হয় এবং বুড়িগঙ্গা নদীর মাঝখানে গিয়ে প্রতিমাগুলো যেই আনুষ্ঠানিকতা রয়েছে, নদীর মাঝে গিয়ে নৌকাটি কয়েকবার ঘুরপাক করা, সেই ঘুরপাক করার পরে প্রতিমাটি তারা বিসর্জন করে দেন তাদের ধর্মীয় যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী, এবং তারপরে আবার সবাই সেখান থেকে কিন্তু নেচে গিয়ে ফিরে আসেন। যদিও বলা হয় যে এক ধরনের বিষাদের সুর সবার মাঝে। আলামিন, আপনাকে ধন্যবাদ।
7 বছর পর ইরাকের শ্রমবাজার প্রথম ধাপে 180 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। ধাপে ধাপে দেশটিতে 3,500 কর্মী যাবার কথা রয়েছে। ভোর 5:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে 30 জন কর্মী ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 150 কর্মী ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তাদের বিদায় জানাতে দেখা গেছে প্রাইভেট রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় 7 বছর পর ইরাকের শ্রম বাজারে লোক পাঠাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশে এই শ্রমিকরা বাগদাদ সহ বিভিন্ন প্রদেশে কাজ করবেন। তুলনামূলক কম খরচে ইরাক যেতে পেরে খুশি কর্মীরাও। দীর্ঘ 7টা বছরের উপরে লাগিয়েছে আমাদের এই বাজারটা ওপেন করতে। সেটা ওপেনের জন্য আমাদের বাংলাদেশের বর্তমানের রাষ্ট্র পরিচালক যিনি আছে তার সহযোগিতায় ইরাকের বাজারটা আনুষ্ঠানিকভাবে উপস্থিত করতে পারছি আমরা। আমাদের আজকের ফ্লাইটে চিটাগাং থেকে 150 জন, ঢাকা থেকে 30 জন, টোটাল 180 জন আজকের ফ্লাইটে যাবে। 2.5 লক্ষ টাকা নিচে 40,000 টাকা বেতন। আমার অনেক ভালো কোম্পানি, অনেক সুযোগ সুবিধা আছে। তো এই সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেমন প্রবাসে সুখ শান্তি থাকতে পারি। দুবেলা দুমুঠো খাবারের জন্য প্রতিনিয়ত লড়তে হয় পথ শিশুদের। নেই মাথা গোজার ঠাঁই, সামাজিক নিরাপত্তার বেষ্টনীর বাইরে থাকা এসব শিশু পাচ্ছে না সরকারি সহায়তাও। এই অবস্থায় বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পথ শিশু দিবস। বিশেষজ্ঞরা বলছেন সব শিশুর অধিকার নিশ্চিতে দায়িত্ব নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন নাজমুল হুদা, ছবি তুলেছেন শাহিন হোসেন। হেসে খেলে বেড়ানোর দুরন্তপনা শৈশবে ওদের করতে হয় বাঁচার সংগ্রাম। সকাল হলেই কুটি কুটি পায়ে রেললাইন ধরে হেঁটে বেড়ায় পথশিশুরা। কুড়িয়ে পাওয়া বোতল দুমুঠো অন্ন যোগায় তাদের। 2,000 বা 1,000 এরকম বোতল বেচতে পারি সপ্তাহে। এটি দিয়ে খাই, কাপড় চোপড় কিনি। বোতল ঢুকায় আর পশ্চিমের কাজ করি আর বোঝা টানি। শিক্ষার অধিকার থাকলেও বঞ্চিত তারা। মুখ মলিন সুরক্ষার প্রশ্নেও। টাকা পয়সা রাখলে স্কুলে ভর্তি হতাম, পড়তাম। কত ঘুমাইতেছি, পথ শিশুদের 94% এখনও দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে বলে কারিতাসের এক গবেষণায় উঠে এসেছে। এছাড়া 51% কোনো স্কুল বা মাদ্রাসায় পড়ছে না। শুধু পথ শিশু নয়, সহিংসতার শিকার হচ্ছে অন্য শিশুরাও। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিশুদের সঙ্গে 725টি সহিংসতার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে প্রতি মাসে গড়ে 37 জনের বেশি শিশু হত্যার শিকার হচ্ছে, যা ঘটছে ধর্ষণ ও নির্যাতনের পর হত্যাসহ আত্মহত্যার মতো নানা স্পর্শকাতর কারণে। এতে প্রশ্ন থেকে যায়, যেখানে শিশুদের বেঁচে থাকাই অনিশ্চিত, সেখানে বাকি অধিকারগুলো কতটুকু সুনিশ্চিত? জাতিসংঘ শিশু অধিকারে বলা হয়েছে বৈষম্যহীনভাবে সবাই সমান সুযোগ পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অধিকারগুলো সবার জন্য সমান নয়। শিশুদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গির জায়গা, সেই জায়গায় শিশুদের প্রতি আমরা দায়িত্ব আসলে কতটুকু পালন করছি, সেখানে বড় রকমের একটা প্রশ্নবোধক তুলেই দেয়। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও দেশে পথশিশুর সংখ্যা 40 লাখের কাছাকাছি বলছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। ওদের বেশিরভাগেরই দিন কাটে রাস্তা, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে। সরকারি ও রাজনৈতিক সদিচ্ছাই কেবল পথশিশু সহ সকল শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাস সহ বৃষ্টি হচ্ছে। আরও 4 দিন সারা দেশে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন AR বাদল। গেল 2 দিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি হচ্ছে থেমে থেমে। গভীর নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সাগর, যে কারণে বিপাকে পড়েছেন সাগর পাড়ের মানুষ।
কুয়াকাটায় দেখা যায় টানা বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ভারী বৃষ্টি, সেই সাথে ঠান্ডা বাতাস বইছে। বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। মেহেরপুরে অবিরাম বৃষ্টিতে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। স্বাভাবিক কাজকর্ম হচ্ছে বাধাগ্রস্ত। অন্যদিকে মাঠ ভর্তি আমন ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পটুয়াখালীর রাঙ্গাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। ফলে সাগরে থাকা জেলে ও ট্রলার উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। বাগেরহাটেও বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে সহসায় কাটবে না এই বৈরী আবহাওয়ার ধকল। আরও ৩-৪ দিন এমন বৃষ্টিমুখর পরিস্থিতি বজায় থাকতে পারে। সব জেলাতে বৃষ্টি হয়েছে। এই যে চলমান বৃষ্টি, এটা আপনাকে আগামী আরও 3 থেকে 4 দিন এটা কন্টিনিউ করবে। আর বাদল, RTV, ঢাকা। ফিলিস্তিনের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে রওনা দেয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলের হামলা এবং নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিকেলে রাজধানী সায়েন্স ল্যাব থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়। ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে পদযাত্রা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে এসে শেষ হয়। আপনারা মাত্র 500 জন অ্যাক্টিভিস্ট নন, সারা বিশ্ব আজ আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি পূর্ণ সংহতি এবং সম্মতি জ্ঞাপন করছি। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক বন্ধ নিয়ে টানা 4 দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। বিজয়া দশমীর দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে আসতে শুরু করেন পর্যটকরা। টানা ছুটিতে কক্সবাজারের সবকটি হোটেল, মোটেল ও রিসোর্টের প্রায় 100% রুম বুকিং হয়েছে। এদিকে সাগরকন্যা কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। অপরদিকে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকদের ভিড়। দীর্ঘদিন নানা কারণে বান্দরবানে পর্যটক কমে গেলেও এবার পূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটকের উপচে পড়া ভিড়। পূজার ছুটিতে কক্সবাজার এসে আমি অনেক আনন্দ করেছি। কক্সবাজার এসে অনেক মজা করতেছি, কিন্তু এখানে যদি বৃষ্টি না হতো তাহলে আরো বেশি মজা হতো। 2 দিন যাবত যে টানা বৃষ্টির মধ্যে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা ঠিক মতো আর কি ঘোরাফেরা করতে পারছি না। কক্সবাজার আনন্দ করছি, আমি অনেক মজা পাচ্ছি। আপনারা অবশ্যই কক্সবাজার একবার আসুন, ঘুরে যান, জীবনটার এই বাকি সময়টা একবার উপভোগ করুন। যে প্রাকৃতিক ভিউটা, এটা অসাধারণ। আমি অনেক এনজয় করতেছি এই জায়গাটা। আসলে বলতে পারেন যে বাংলাদেশে স্বর্গ। থামছে না ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছে 202 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 48,228 জন। মশাবাহিত রোগটিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন অবহেলায় ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ। তাই উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত মানুষ। তাদের মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, রক্তক্ষরণ ও খিঁচুনির মতো উপসর্গ নিয়ে বেশিরভাগই ভর্তি হচ্ছেন। খুব পেটে ব্যথা আর 104 ডিগ্রি জ্বর ছিল, তো এখানে ভর্তি হয়েছে। আসার পরে ভর্তি নিয়ে নিছে ওনারা। ভর্তি নেওয়ার পরে টেস্ট করছে, ডেঙ্গু পজিটিভ আসছে। 6 দিন যাবত জ্বর, শরীরে দুর্বলতার জন্য তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওখানে পরীক্ষা করে দেখা গেল যে ডেঙ্গু পজিটিভ হয়েছে। জ্বর, ঠান্ডা, বমি, সারা শরীর ব্যথা। এখন আমার অবস্থা খুবই খারাপ।
চিকিৎসা আরো আগে থেকে নেওয়া উচিত ছিল। সারা দেশে 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 396 জন। এদের মধ্যে ঢাকার 2 সিটিতে 108 জন, এছাড়া ঢাকা বিভাগে 90 জন, চট্টগ্রাম বিভাগে 96 জন, বরিশাল বিভাগে 87 জন এবং রাজশাহীতে 15 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 202 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 48,228 জন। চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে। তো কারো যদি জ্বর আসে, সাথে যদি লক্ষণ থাকে যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, তাহলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু টেস্টটা করিয়ে ফেলা উচিত। অন্তত ডেঙ্গুটাকে এক্সক্লুড করা যায়, তাহলে কিন্তু অন্তত মারাত্মক রকমের ঝুঁকি বা মৃত্যু হারটাকে কিন্তু আমরা কমায় ফেলতে পারি। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি অক্টোবর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, তাই সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সায়েম, RTV। এদিকে ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এবার আফগান অ্যাসাইনমেন্ট। সার্জিয়া ক্রিকেট গ্রাউন্ডে আজ রাত 9টায় মাঠে গড়াবে 3 ম্যাচ টি20 সিরিজের প্রথমটি। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন 2 অধিনায়ক। লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপের শেষ 2 ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া জাকের আলী অনিকের কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্ব। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এশিয়া কাপের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানান অধিনায়ক। তাদের উদ্দেশ্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু বলার নাই, কারণ আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি। তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব আর টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদিবাগে সিনিয়র সাংবাদিক ও RTV সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দরজার তালা ভেঙে নগদ 9 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে যান রামকৃষ্ণ চক্রবর্তী। রাত 12:30টার দিকে বাড়ি ফিরে দেখতে পান দোতলার রুমের তালা ভেঙে আলমারি থেকে সদ্য ট্রাক বিক্রি করা নগদ 9 লাখ টাকা এবং প্রায় 40 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।